তাদের কথাই মনে রাখে যারা কোনো না কোনো যুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু কোনো রকম প্রচারের আলোয় না থেকে দেশের জন্য যারা প্রাণ দিয়ে লড়ে গেছেন তাদের কথা কি কেউ জানতে চায়? বীণা দাস, এটি এমনই একটি নাম যা ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র, এমনকি রানী লক্ষ্মীবাঈয়ের পাশাপাশি মানুষের মুখে মুখে উচ্চারিত হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ বহু মানুষই তার নাম পর্যন্ত জানেন না। তিনি ছিলেন এমনই একজন নির্ভীক বিপ্লবী যিনি শুধুমাত্র সাহস এবং একটি লোডেড পিস্তলের উপর ভর করে ব্রিটিশদের সাথে লড়াইয়ে নেমেছিলেন। নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বাংলার এক বিস্তৃত স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করব, যার লড়াই আপনাদের হতবাক করে দেবে। চলুন তবে শুরু করা যাক। তারিখটি ছিল 1911 সালের 24শে অগাস্ট। বাংলার কৃষ্ণনগরের একটি শিক্ষিত পরিবারে বীণা দেবী জন্মগ্রহণ করেন। তার বাবা বেণীমাধব দাস ছিলেন কটকের একটি বিদ্যালয়ের শিক্ষক, যার অনেক ছাত্রদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন অন্যতম। তার মা ছিলেন একজন সমাজ সংস্কারক। ছোটবেলা থেকে এইরূপ পরিবেশে বড় হওয়ার কারণে বীণা দেবীর মনে দেশপ্রেমের এক প্রবল বোধ খুব সহজেই গড়ে ওঠে। শৈশব থেকে তিনি ক্ষুদিরাম, রানী লক্ষ্মীবাঈ প্রমুখ মানুষদের গল্প শুনে শুনে বড় হয়েছিলেন। ফলে তৎকালীন বাংলার ক্রমবর্ধমান অস্থিরতা বুঝতে তার একটুও সমস্যা হয় না। স্বাধীনতার আগুন খুব সহজেই তার হৃদয়কে স্পর্শ করে এবং তিনি বুঝতে পারেন শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়, বরং সঠিকভাবে বিদ্রোহের মাধ্যমেই তা লাভ করতে হবে। সেই সময়ে ভারতে নারী শিক্ষাকে প্রসারিত করার জন্য যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, বেথুন কলেজ ছিল তাদের মধ্যে অন্যতম। বীণা দেবী এই কলেজেই তার পড়াশোনার জন্য ভর্তি হন। কলেজে পড়াকালীনই তিনি ছাত্রী সংঘে যোগদান করেন, যেখানে অল্প বয়সী মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল, গুলি চালানো, এমনকি বোমা বাঁধার প্রশিক্ষণ দেওয়া হতো। 1930 সালের শেষের দিক থেকে স্বাধীনতার মোড় আমূল পরিবর্তিত হয়। বাংলার মানুষেরা বুঝতে পারেন যে শুধুমাত্র শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে দেশে স্বাধীনতা আনা সম্ভব নয়। পাশাপাশি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো ঘটনা এবং ভগৎ সিং, সূর্য সেন ও যতীন দাসের মতো বিপ্লবীদের সাহসিকতার দ্বারা অনুপ্রাণিত হয়ে বীণা দেবীও মনস্থির করেন যে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেবেন। হঠাৎই আসে সেই সুবর্ণ সুযোগ। দিনটি ছিল 1932 সালের 6ই ফেব্রুয়ারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানানো হয় তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে। অনুষ্ঠান শুরু হয় এবং গভর্নর স্টেজে উঠে তার বক্তৃতা শুরু করেন। এমন সময় বীণা দেবী তার চেয়ার ছেড়ে স্টেজের দিকে এগিয়ে যান এবং বলেন একজন শিক্ষক তার কাছে জল চেয়েছেন এবং তিনি জল দিতে যাচ্ছেন। কিন্তু 21 বছরের এক সাধারণ মেয়ের কাছে যে একটি লুকানো পিস্তল রয়েছে, কেউ তা গুণাক্ষরেও জানতে পারে না। স্ট্যানলি তার বক্তৃতা শেষে যখন মাইক রেখে বসতে যাবেন, ঠিক সেই সময় বীণা দেবী তার লুকানো পিস্তলটি বের করেন এবং গভর্নরকে উদ্দেশ্য করে পরপর 5টি গুলি ছোড়েন। মুহূর্তের মধ্যে সারা ঘরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সবাই চিৎকার করতে থাকে। কিন্তু ভাগ্য সেদিনকে বীণা দেবীর সাথে ছিল না। তার গুলি লক্ষ্য মিস করে এবং স্ট্যানলি জ্যাকসন অক্ষত অবস্থায় বেঁচে যান। দুর্ভাগ্যবশত তার একটি গুলি গিয়ে লাগে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ডক্টর দীনেশ চন্দ্র সেনের মাথায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বীণা দেবীকে গ্রেফতার করে বন্দী করা হয়। বন্দী অবস্থাতেও তিনি এক মুহূর্তের জন্য ক্ষমা ভিক্ষা করেননি, বরং মাথা উঁচু করে লড়াই করে গিয়েছিলেন। এর দিন কয়েক পরে বিচারের জন্য তাকে আদালতে তোলা হয়। কিন্তু তৎকালীন সমাজে স্বাধীনতা সংগ্রামীদের আইনের চোখে কি শাস্তি হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। সেই মতনই আইপিসির 370 নম্বর ধারা অনুযায়ী বীণা দেবীর 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়। কারাগারে তাকে সহ্য করতে হয় অমানসিক অত্যাচার। ঠিক মতন খাবার তো দেওয়া হতোই না, উল্টে মারধর ছিল রোজকারের এক কাহিনী। এই তীব্র নির্মম অত্যাচার সত্ত্বেও ব্রিটিশরা বীণা দেবীর মনোবল ভাঙতে ব্যর্থ হয়। জেলে থাকাকালীন তিনি তার সময় কাটাতেন লেখালেখি এবং পড়াশোনার মাধ্যমে। পাশাপাশি তিনি এও ভাবছিলেন কিভাবে এই অত্যাচারী ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তিনি বিতাড়িত করতে পারেন।
দীর্ঘ 9 বছর কারাগারে কাটানোর পরে অবশেষে 1941 সালে বীণা দেবী মুক্তি পান এবং মুক্তি পেয়ে পুনরায় তিনি স্বাধীনতা সংগ্রামের কাজে নিজেকে নিয়োজিত করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার পর আবারও তার 3 বছরের কারাদণ্ড হয় এবং জেলে অকথ্য অত্যাচার সহ্য করার পরে 1945 সালে তিনি ছাড়া পান। 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ তার এতদিনের অভিশাপময় দিন কাটিয়ে অবশেষে স্বাধীনতা অর্জন করে, তখন মনে করা হয় যে সেই স্বাধীন ভারতে বীণা দেবীর মতন মহান মানুষেরা সমাদৃত হবেন, কিন্তু বাস্তব সম্পূর্ণই অন্য কথা বলে। পরবর্তীকালে 1947 সালের শেষের দিকে তিনি যুগান্তর বিপ্লবী দলের একজন স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র ভৌমিককে বিবাহ করেন এবং বাকি জীবন শান্তিপূর্ণভাবে কাটাবেন বলে মনস্থির করেন। কিন্তু এরপরেই তাদের জীবনে নেমে আসে চরম অর্থ সংকট। যে দেশের জন্য একদিন তিনি তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দেশের, সেই সমাজের কোনো মানুষের কাছ থেকে তিনি কোনো সাহায্য পান না এবং চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাতে থাকেন। ইতিমধ্যে তার স্বামীও মারা যান। তখন তিনি ঋষিকেশের একটি নির্জন গ্রামে লোক সমাজের থেকে অনেক দূরে গিয়ে একা বসবাস করতে থাকেন। এরপরেই আসে সেই ভয়ঙ্কর দিন। 1986 সালের 26শে ডিসেম্বরের সকালে একটি ভিড় রাস্তার মধ্যে বীণা দেবীর মৃতদেহ আংশিক পচনশীল অবস্থায় পাওয়া যায়। পরে একটি তথ্যচিত্র থেকে জানা যায় যে পুলিশের বীণা দেবীর মৃতদেহ শনাক্ত করতে প্রায় 1 মাসেরও বেশি সময় লেগে গিয়েছিল। বীণা দেবী শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন এক মহান আদর্শবাদী নারী, যিনি দেশকে ভালোবেসে দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। তিনি নারী পুরুষের ক্ষমতার বিভাজন ভেঙে গুড়িয়ে দিয়ে প্রমাণ করেছিলেন তরুণ প্রজন্মের হাতেই আছে সেই ক্ষমতা যা গোটা বিশ্বকে নতুন করে পথ দেখাতে পারে। তিনি এই মর্মান্তিক জীবনের যোগ্য ছিলেন না। আজ ভারতবাসীর উচিত এই মহান মানুষটিকে বিস্মৃতির আড়ালে হারিয়ে যেতে না দিয়ে মনের মধ্যে সম্মানের দ্বারা বাঁচিয়ে রাখা। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এরকম আরো নতুন নতুন ঘটনা জানতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।